স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি জান্নাত সাথী। এবার জানাবো খবরের বিস্তারিত। ঋতুর হিসেবে শীতকাল আসতে বাকি আর 3 দিন, তবে এরই মধ্যে শীতের দাপট শুরু হয়েছে দেশের উত্তরাঞ্চল সহ অনেক জায়গায়। দুদিন ধরে রাজধানীতেও পাল্টে গেছে চিত্র। রাত এবং সকালে শীতের হাওয়ায় জুবুথুবু নগরবাসী। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড গোপালগঞ্জ ও চুয়াডাঙ্গায় 10.2 ডিগ্রি সেলসিয়াস। 24 ঘন্টার ব্যবধানে চুয়াডাঙ্গার তাপমাত্রা 4 ডিগ্রি সেলসিয়াস কমে মৌসুমের রেকর্ড 10.2 ডিগ্রি নেমেছে। ভোর থেকে ঘন কুয়াশার কারণে মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে যান চলাচল করতে দেখা গেছে। আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কমার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঘন কুয়াশা চাদরে ঢাকা পড়েছে উত্তরের জেলা পঞ্চগড়ের পথঘাট। বুধবার রাতভর ঝরতে থাকে বৃষ্টির মতো কুয়াশা। 2 দিন ধরে সূর্যের দেখা না মেলায় অনুভূত হচ্ছে তীব্র শীত। সকাল 6টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 12.6 ডিগ্রি সেলসিয়াস। উত্তরের জেলার ঠাকুরগাঁওয়ে শুরু হয়েছে শীতের দাপট। সকালে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13.2 ডিগ্রি সেলসিয়াস। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের পাঠ্যপুস্তক ইন্সপেকশন এজেন্টের দরপত্রে ঘটেছে তুগলকি কাণ্ড। সরকারের দেয়া দরের চেয়ে প্রায় 95 ভাগ কমে কাজ করতে চায় পাঠ্যপুস্তকের ইন্সপেকশন এজেন্ট। এনসিটিবি বলছে, ছাপাখানা থেকে সুবিধা নেওয়ার প্রবণতা থেকেই এমন কম দামে কাজ নেওয়ার ফাঁদ। পাঠ্যবই মানহীন হবার পেছনে এই প্রবণতার দায় দেখছেন ছাপাখানার মালিকরা। হাইটেক সার্ভে অ্যান্ড ইন্সপেকশন সার্ভিস এনসিটিবির পাঠ্যবই ইন্সপেকশনের জন্য এবার টেন্ডারে অংশ নিয়ে দর দিয়েছেন সরকারের নির্ধারিত দরের চেয়ে 94.68 ভাগ কম। অর্থাৎ মাধ্যমিকের পাঠ্যবই ইন্সপেকশনের জন্য সরকার নির্ধারিত 75 লাখ টাকার কাজ তারা করতে চাচ্ছেন মাত্র 4 লাখ টাকায়। কম বেশি এমন অবস্থা টেন্ডারে অংশ নেয়া 6টি কোম্পানিরই, যেখানে দ্বিতীয় সর্বনিম্ন দরদাতা দিয়েছেন সরকারের দরের চেয়ে 88.01 ভাগ কম, আর সর্বোচ্চ দরদাতাও সরকারের দেয়া দরের চেয়ে 56.53 ভাগ কম দর দিয়েছেন কাজ পেতে। এনসিটিবি বলছে, ইন্সপেকশন কোম্পানিগুলোর ছাপাখানা থেকে সুবিধা নেয়ার প্রবণতা রয়েছে, ফলে বিনা টাকায়ও কাজ করতে চায় তারা। ইন্সপেকশন যে এজেন্টগুলো পূর্বের রেকর্ড খারাপ, তাদেরকে কিন্তু তারা লোয়েস্ট প্রাইস করেছে এই উদ্দেশ্য নিয়ে যে তারা লোয়েস্ট পিপিআরের কারণে লোয়েস্ট প্রাইস কাজ পাবে, এরকম নিয়ে গত বছর -97% প্রাকুলিত দরের চেয়ে কম সে কাজ পেয়েছিল। তার কাছ থেকে আমি কি আশা করতে পারি? এবার যখন আমি দেখলাম যে -94% সে লোয়েস্ট হয়েছে, তাকে কি করে আমরা কাজ দিতে পারি? এটা তো হতে পারে না। মুদ্রণ সমিতি বলছে, ইন্সপেকশন এজেন্টদের এমন কার্যক্রমের ফলে অনিয়ম করেন ছাপাখানার মালিকরা। সবাই তো চাইবে একটু কম টাকা দিয়ে, যদি 5 টাকা ঘুষ দিয়ে 10 টাকা প্রফিট করা যায়, 1 টাকা ঘুষ দিয়ে 2 টাকা প্রফিট করা যায়, সে তো করবেই। চাপ তৈরি হয় আমাদের, তখন আমাদের মান নিম্নমান করতে বাধ্য হই আমরা। ফুললি বাতিল করে দেওয়া উচিত যারা এত লেসে টেন্ডার করবে। অকল্পনীয় কম দামে কাজের আগ্রহ এবং অভিযোগ সম্পর্কে নানা অজুহাত কোম্পানিগুলোর। তো কোনোভাবেই সম্ভব না, এটা আমাদের কোনো কারণ তারা ব্যাখ্যা করে নেই। আমাদের ধারণা ছিল যে ওনারা রিটেন্ডার করে দেবে আর কি, যাদেরকে কাজ করে দিয়েছে তারাও অনেক কম। এসব ইন্সপেকশন এজেন্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার প্রয়োজনীয়তার কথা বলছে সংশ্লিষ্ট সকলেই। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। দেশের রবীন্দ্রনাথের গানের বিশিষ্ট শিল্পী পাপিয়া সারোয়ার মারা গেছেন। আমৃত্যু সঙ্গীতের সঙ্গে থাকা এই শিল্পী রবীন্দ্রসঙ্গীতের বাইরে গিয়েছেন অনেক শ্রোতাপ্রিয় গান। নাই টেলিফোন, নাইরি পিয়ন, পাপিয়া রে পাপিয়া, দুজনে মিলিয়া, আয়না মিতালি করি গান দুটো এখনও বাঙালির মনে বাজে গুনগুন করে। শেষ অধ্যায়ে ক্যান্সারের সঙ্গে লড়াই করে 72 বছর বয়সে হার মানতে হলো পাপিয়া সারোয়ারকে। গানের পাপিয়া ছিলেন পাপিয়া সারোয়ার। গান দিয়েই যুগ যুগ ধরে ভরিয়ে দিয়েছিলেন শ্রোতার হৃদয়। রবীন্দ্রনাথের গানে নিজের আলাদা জায়গা পরিচয় সৃষ্টি করেও নানা পদের গান গেয়ে শ্রোতার প্রিয় হয়েছিলেন পাপিয়া সারোয়ার। সেই গানের ভুবন ছেড়ে বিদায় নিলেন বৃহস্পতিবার সকালে। 72 বছরের পাপিয়া সারোয়ার ক্যান্সারে ভুগছিলেন। তেজগাঁয়ের একটি বেসরকারি হাসপাতালে ছিলেন চিকিৎসাধীন।
পাপিয়া সারোয়ারের জন্ম বরিশালে 1952 সালে। রবীন্দ্রসঙ্গীতের প্রাতিষ্ঠানিক হাতেখড়ি ছায়ানটে। 1967 সাল থেকে বেতার ও টিভিতে তালিকাভুক্ত শিল্পী হিসেবে গান করেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞান বিভাগের ছাত্রী ছিলেন। 1973 সালে ভারত সরকারের বৃত্তি নিয়ে শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রসঙ্গীতে ডিগ্রি নিতে ভারতে যান। তার প্রথম অডিও অ্যালবামটি প্রকাশিত হয় 1982 সালে শিল্পীর নামে পাপিয়া সারোয়ার। ধীরে ধীরে প্রাণে আমার রবীন্দ্রনাথের গানের গণ্ডি ছেড়ে গেয়েছেন অন্যান্য ধারার গান, যার রেডিও টেলিভিশনে শ্রোতাপ্রিয়তায় উঠেছিল তুঙ্গে। নাই টেলিফোন নাই রে পিয়ন নাই রে টেলিগ্রাম, বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌঁছাইতাম। পাপিয়া সারোয়ার 2013 সালে বাংলা একাডেমি থেকে রবীন্দ্র পুরস্কার লাভ করেন। 2021 সালে পেয়েছেন 21 পদক। পাপিয়া সারোয়ার জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন একসময়। তার সর্বশেষ অ্যালবাম আকাশ পানে হাত বাড়ালাম প্রকাশিত হয় 2013 সালে। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানীর কারণ বাজারের র্যাব মিডিয়া সেন্টারে সমসাময়িক বিষয় এবং সাম্প্রতিক অভিযান কার্যক্রম নিয়ে কথা বলছেন র্যাব মহাপরিচালক। সরাসরি চলে যাচ্ছে সেখানে। আপনারা জানেন যে ছাত্র জনতার ওই আন্দোলনের সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কিছু অস্ত্র লুণ্ঠিত হয়। সেই লুণ্ঠিত অস্ত্র প্রায় শতকরা 70% অস্ত্র আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। আমরা এই পর্যন্ত জুলাই বিপ্লবের পরবর্তী পর্যায়ে আমরা 1238 জন মাদক কারবারিকে গ্রেপ্তার করি এবং 7,91,000-এর উপরে ইয়াবা উদ্ধার, 28 কেজি হিরোইন উদ্ধার এবং 58,500 বোতল ফেন্সিডিল সহ আরও বিশেষ অনেক মাদকদ্রব্য আমরা আটক করতে সক্ষম হয়েছি। আমরা জেল পলাতক আসামি, আপনারা জানেন যে 5ই আগস্ট পরবর্তী সময় বাংলাদেশের বিভিন্ন জায়গায় বেশ কিছু জেলে আসামিরা জেল ভেঙে পালিয়ে যায়। সেই পালিয়ে যাওয়া আসামিদের মধ্যে আমরা প্রায় 110 জন আসামিকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং বিভিন্ন স্থান থেকে 105 জন ডাকাতকে আমরা গ্রেপ্তার করি। এছাড়াও আমাদের মানবিক কাজের মধ্যে আপনারা জানেন যে গত মাস দুয়েক আগে যখন বাংলাদেশের কুমিল্লা, ফেনী সহ এই অঞ্চলে বন্যা তলিয়ে যায়, তখন আমরা বন্যা দুর্গতকে হেলিকপ্টার দিয়ে তাদেরকে উদ্ধার করি এবং আমরা হেলিকপ্টারের মাধ্যমে সেখানে ত্রাণ তৎপরতা পরিচালনা করি। প্রায় 16 টনের উপরে ত্রাণ আমরা সেখানে বিতরণ করি। তো আমরা সমসাময়িক বিষয় নিয়ে কথা বলছিলেন র্যাব মহাপরিচালক শহীদুর রহমান। আমরা এতক্ষণ ছিলাম সেখানে। রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিনের আগাম শুনানির জন্য আবেদন করা হয়েছে। চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে এই আবেদন করেন আইনজীবী রবীন্দ্র ঘোষ। গতকাল জামিন শুনানির অনুমতি চেয়ে করা আবেদন নাকচ করে দেয় আদালত। আইনজীবী রবীন্দ্র ঘোষ আগাম জামিন শুনানির আবেদনের জন্য চিন্ময় দাসের পক্ষে মামলা লড়ার কোনো উকালতনামা দেননি। এছাড়া চিন্ময়ের পক্ষে উকালতনামা থাকা আইনজীবী শুভাশিস শর্মা উপস্থিত ছিলেন না। পরে আদালত আইনজীবী রবীন্দ্র ঘোষের করা আবেদন নাকচ করে দেয়। 31 অক্টোবর রাষ্ট্রদ্রোহের অভিযোগে চিন্ময় কৃষ্ণ দাসসহ 19 জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করা হয়। 26 নভেম্বর তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত।